খুবই আফসোস এবং হতাশার বিষয়। গণঅভ্যুত্থানের ৮ মাসের মাথায় এসে আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানের শক্তিগুলো ভেঙে পড়ছে। সত্যি আফসোস এবং দুর্ভাগ্য। আমার মনে হয় যারা আমাকে শুনছেন তারাও এই বিষয়টি বিশ্বাস করতে শুরু করেছেন এবং যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, গণঅভ্যুত্থানের পক্ষে প্রত্যক্ষ-পরোক্ষভাবে, মনস্তাত্ত্বিকভাবে এই গণঅভ্যুত্থানকে ধারণ করেছেন, তাদের সবার মধ্যে কমবেশি এক ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা কাজ করছে। কত বড় স্বপ্ন নিয়ে, কত প্রত্যাশা নিয়ে, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে, এতগুলো মানুষ, এতগুলো প্রাণী, এতগুলো চিন্তা করা যায় না যে মানুষের সবচেয়ে মহামূল্যবান জিনিস তার জীবন, সেই জীবনটা দিয়ে দিল সে, গুলির মুখে দাঁড়িয়ে। আমি প্রায় বলি, এখনো বলছি, ভাইরে যারা চোখ হারিয়েছে, ভাবেন তো চোখ বুজে দেখেন। আপনার চোখটা বুজে দেখেন পৃথিবীটা কত অন্ধকার। কতগুলো মানুষ তার চোখ দিয়ে দিল। হাত নাই, পা নাই, পঙ্গু হয়ে গেছে। ভাই আপনি ৭ দিন, আমরা ৭ দিন ১৫ দিন যদি থাকি হসপিটালে, বাসায় যদি অসুস্থ হয়ে থাকি তাও আপনার কাছে কত কষ্টের হয়। কত অসহ্য লাগে, যন্ত্রণা লাগে। আজকে এই মানুষগুলো মাসের পর মাস হাসপাতালে শুয়ে আছে। ক্রেসে ভর দিয়ে হাঁটে, হুইল চেয়ার করে হাঁটে। তার স্বাভাবিক জীবন নাই। এসব তো অবদান। এরা যদি গণঅভ্যুত্থান না হতো, যদি এটা সাকসেস না হতো, তাহলে এরা তো ভিলেন হতো। এরা দেশদ্রোহী হতো। এদের ফাঁসি হতো, মামলা হতো, এরা জেল খাটতো। কাটতো না? তাহলে যে উদ্দেশ্যে মানুষ জীবন দিল, এই গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থান সরকার হলো। তো গণঅভ্যুত্থান সরকার হওয়ার পরে আমরা কিভাবে পারলাম যে ক্ষমতার জন্য, ক্ষমতার রাজনীতির জন্য এখন আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি, লাগালাগি, মারামারি, কাটাকাটি পর্যায়ে চলে গেছি আমরা। আজকে আর চাঁদাবাজি নিয়ে কথা বলব না। সেটি ভিন্ন আলোচনা। এটি নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি। আমার আফসোস লাগে যে আমরা কিভাবে পারলাম? দেখেন, গণঅভ্যুত্থানের অন্যতম শক্তির নিয়ামক ছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। তো গণঅভ্যুত্থানের পরেই সমন্বয়ক নামক একটা শব্দ আমরা পাইলাম প্রথম। সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এক এক এলাকায় সমন্বয় করেছে এবং কেন্দ্রীয় পর্যায়ে এরকম মুষ্টিমেয় কিছু লোক, কিছু ছাত্র বন্ধু তারা সমন্বয়, পুরো আন্দোলনটাকে সমন্বয় করেছে। সেখান থেকে আমরা পাইলাম সমন্বয়ক। এই সব সমন্বয়করা রাতারাতি সব আমাদের কাছে হিরো, জাতির কাছে হিরো হিসেবে তারা আবির্ভূত হলো। পুরো জাতি তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখার চেষ্টা করল। তাদের সম্মান, তাদের মর্যাদা রাতারাতি বেড়ে গেল। সেইখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা করল। রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যার নাম এখন এনসিপি। যদিও সেখান থেকে কেউ বেরিয়েও গিয়েছে। অনেকে আরেকটা দল করবে, হয়তো করছে। অনেকের রাজনৈতিক দল করার পক্ষে ছিলেন না। যে আমরা তো আন্দোলনের আগে আমাদের এখন ছিল না যে আমরা দল করব। ভালো কথা, আপনারা দল করলেন। এখন দেখি টেলিভিশন টক শোতে, এটা আগে আসি। সেখানে একজন বিএনপির গেস্ট নিয়ে আসা হয়, একজন এনসিপির, একজন জামাতের। এটা একটা কালচার হয়ে গিয়েছে। আর হয়তো মাঝে মধ্যে সাবজেক্ট রিলেটেড একজন এক্সপার্ট বা ওই ধরনের কাউকে আনা হয় বা কোনো সিনিয়র সাংবাদিককে আনা হয়। তো আমরা দেখি কি
যে একজন আরেকজনের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা এবং নানান রকম মন্তব্য। প্রথম দিকে ২-৩ মাস মোটামুটি এতটা ছিল না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করত। যবে থেকে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তবে থেকে প্রতিপক্ষ হয়ে গেল বিএনপির, জামাতের। আমরা কিছুদিন আগে এটা দেখতেছিলাম যে বিএনপি একদিকে, জামাত আর এনসিপি আরেকদিকে। আমাদের অনেকের মনে হচ্ছিল যে ভবিষ্যতে কি তাহলে জামাতের সাথে কি এনসিপি অ্যালাইন করবে? কিন্তু গত ১৫ দিন ৭ দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজুর আলমের কিছু বক্তব্য কেন্দ্র করে জামাত শিবির তারা খুব কঠোর ভাষায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন দেখি যে এনসিপি ভার্সেস জামাত শিবির। তাহলে কি হলো? গণ অভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সব ছাত্র ভাইদের, শিক্ষার্থী ভাইদের নেতৃত্বে যে দল হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের সাথে একেবারে বিএনপির একদম দাগ কুমড়া সম্পর্ক হয়ে গেছে। ছিল জামাত শিবির কিছুটা তাদের সঙ্গে, এখন জামাত শিবিরের সঙ্গে কিন্তু লেগে গেছে। যদি ৩টা প্লেয়ার ধরি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং আপনার জামাত শিবির, যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থানে, সেখানে এই ৩টা শক্তি সবচেয়ে বেশি সক্রিয় ছিল। যদিও অভিযোগ আছে যে বিএনপির যারা বয়োজ্যেষ্ঠরা, মানে বিএনপি কিন্তু আন্দোলনে নামে নাই, ইভেন তারা গণ অভ্যুত্থানের একবার শেষ দিকে এসে তারা একটু কথা বলা হয়তো শুরু করছে, তার আগে কিন্তু এই আন্দোলন থেকে তার বারবার বলছে যে না, আমরা এদের সাথে নাই। যদিও আমরা অনেকটা পরে জানলাম যে আন্দোলনের একটা পর্যায়ে এসে ছাত্রদল, যুবদল তারা কিন্তু এখানে প্রবেশ করেছে। যাই হোক, আমি যেই কারণে আজকের এই ভিডিওটি বানাচ্ছি, তো এখন আমি তো মনে করি যে আর এই ইন্টারিম গভর্নমেন্টকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, বিপদে ফেলানোর জন্য এখন তার আওয়ামী লীগ লাগবে না। এই নিজেদের গ্রুপিং আর কামড়া কামড়ি যত বাড়বে, তত আওয়ামী লীগ হাততালি দেবে, মানে আওয়ামী লীগের কাজটা আপনারাই করবে। অথচ আমি বলতে চাই, এবং আমার মতো হয়তো অনেকেই বলতে চান, যে দেশের স্বার্থে আমাদের উচিত ছিল এবং এখনো উচিত অন্তত গণ অভ্যুত্থানের শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ রাখা, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত, এবং একটি সুস্থ ধারার মধ্য দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রেখে যত দ্রুত যাওয়া সম্ভব আমরা যেন প্রয়োজনীয় বেসিক সংস্কারটা করে আমরা ইলেকশনের পথে যাই। কারণ আমাদের অনেক শত্রু আছে। একেবারে শকুনেরা কিন্তু মাথার উপর দিয়ে ঘুরছে, দেশি বিদেশি শকুন, যাদের প্রেসক্রিপশনে অনেকে চলতেছেন, তাদের নাম পরিচয় বলার দরকার নেই, অনেকে বুঝতে পারতেছেন। আমরা তো ভাই এরকম দেশ চাইনি। কেন রে ভাই আপনারা ক্ষমতা থাকার জন্য, পদ পদবীর জন্য, সম্পদ রক্ষার জন্য কেন আপোষ করেন? কেন দালালি করেন? কেন দেশের সাথে বেইমানি করেন? এক একজনকে এক এক সময় দেখি এক এক পরিচয়ে, কিছুদিন পরে তার সম্পর্কে তার নতুন চেহারা সামনে আসে, তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে আর কত মানুষকে আমরা বিশ্বাস করব? পশুকে বিশ্বাস করা যায়, এমন এক জামানায় আমরা পৌঁছে গেছি। পশু পাখিকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। মানুষ বড়ই প্রতারক, বড়ই বেঈমান, বড়ই ভণ্ড, বড়ই লোভী। লোভ এবং লালসা এই মানুষের মনুষ্যত্ব সত্তাকে নষ্ট করে ফেলেছে। মানুষ প্রতিহিংসা পরায়ণ, চরম লোভী, চরম প্রতিশোধ পরায়ণ। তো এই সমস্ত নেতিবাচক শব্দগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত। এইসব শব্দ যদি আমাদের ঘিরে থাকে, তাহলে আমরা মানুষ হিসাবে যদি শ্রেষ্ঠ হতে না পারি,
মানুষ হিসেবে যদি আমরা ভালো না হতে পারি, তাহলে আমি কিভাবে সমাজ পাল্টে দিব, রাজনীতি পাল্টায় দিব? আমি কিভাবে একটা ভালো মানুষ হিসাবে রাজনীতি করব, ভবিষ্যতে এমপি মন্ত্রী হব? আগে তো আপনাকে ভালো মানুষ হতে হবে। ভিডিওটি বড় করব না। শুধু আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে তারপরে আমি ভিডিওটি শেষ করছি। এখানেই এই কথায় মির্জা আব্বাসের আজকে কুমিল্লাতে প্রোগ্রাম ছিল। ওইখানে তিনি যা বলেছেন, উনার বক্তব্যটি শোনার পরে আপনারা বুঝে যাবেন যে আমাদের গণ অভ্যুত্থানের অবস্থাটা কি এবং আমরা কোথায় যাচ্ছি। আমি কোট করছি একটি পত্রিকার অনলাইন সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে। আই রিপিট, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি। আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার, দেশের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সরকার নয়। মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। দেখেন, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, তিনি বলছেন যে বিএনপি আগে ছিল কুকুরের মুখে, এখন বাঘের মুখে। এখন বাঘের মুখ বলতে কি? মানে ডক্টর ইউনূসের সরকার বাঘ, আর আওয়ামী লীগ সরকার ছিল কুকুর। কিভাবে তাহলে আমাদের? প্রতিদিন আমরা নতুন সকাল দেখি, নতুন সূর্য দেখি, প্রতিদিনটাকে মনে করতে চাই নতুন সকাল, এবং প্রতিদিনই বিশ্বাস করতে চাই যে ভালো কিছু আসবে, ভালো কিছু হবে আমাদের জীবনে। কিন্তু এই ধরনের বক্তব্য যদি অব্যাহত থাকে, বলেন ভাই, তাহলে আমরা কোথায় আছি আমরা? গণ অভ্যুত্থানের শক্তির দেখছেন কি অবস্থা? আরে ভাই, এই সরকার ফেল করলে তো সবাই ফেল করবেন। আমি এই সরকারের ব্যক্তিগত কোনো স্বার্থ আমার নাই। বরঞ্চ এই সরকারও হয়তো আমাকে বলবে যে, ভাই তুমি হচ্ছ এন্টি গভর্নমেন্ট, সরকার বিরোধী লোক। সরকারের সমালোচনা করে যদি আমি খুবই শক্তিশালী নিউজ করি, তাহলে বলার চেষ্টা করব ইতিমধ্যেই কয়েকটি ঘটনায় এরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেটি অন্য আলোচনা পরে বলব। মোট কথা হলো এই যে, আমি যে কথাটি বলতে চাচ্ছি, ভাই এখানে অন্তর্বর্তীকালীন সরকারে কে আছে, কারা আছে, ভাই এটা দেখতে যেয়েন না। আগে দেশকে বাঁচান। এই সরকার ফেল করা মানেই পুরো জাতি ফেল করা, গণ অভ্যুত্থান ফেল করা। আর গণ অভ্যুত্থান যদি ফেল করে, ব্যর্থ হয়, তাহলে বোঝেন আমরা আগামী 50 বছর পিছায় যাব এই বাংলাদেশ। ওই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি হতে দূরের কথা, ওই দাসত্ব আমাদেরকে একবার আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরবে, এবং এবার তার চেয়ে, অতীতের চেয়ে আরো বেশি কিছু হবে। আমাদের সার্বভৌমত্ব সত্যি লঙ্ঘিত হবে, সত্যি হুমকির মুখে পড়বে। মির্জা আব্বাসের এই বক্তব্যের এই অংশটি আমি সমর্থন করি যে হ্যাঁ, আমরা যেভাবে কথা বলছি, যেই পথে হাঁটছি এবং যা করছি, এবং একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করছি, আমরা আমরা কিন্তু সত্যিই কিন্তু এক কঠিন বিপদের দিকে যাচ্ছি, এবং আমাদের এই অবস্থা অব্যাহত থাকলে সত্যি কিন্তু আমাদের সার্বভৌমত্ব যেকোনো মুহূর্তে, যেকোনো সময় হুমকির মুখে পড়তে পারে। আল্লাহ হাফেজ।